বিশ্বের নজর ইসলামাবাদে। শান্তি সংলাপে ওয়াশিংটন তেহরান। বাজেয়াপ্ত সম্পদ ফেরতের দাবি সহ 4 রেডলাইন হস্তান্তর করল ইরান। কমছেই না জ্বালানি তেলের ভোগান্তি। সরকারকে মজুদ বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। হাম মোকাবেলায় সাফল্যের লক্ষণ। কমছে রোগী ভর্তি। 2-3 সপ্তাহে পরিস্থিতির আরও উন্নতির আশা চিকিৎসকদের। জনবিরোধী কাজে সমালোচনায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ নিয়েছে সরকার, বলেছেন নাহিদ। কুষ্টিয়ার দৌলতপুরে পীর জাহাঙ্গীরকে পিটিয়ে কুপিয়ে হত্যা। আস্তানায় ভাঙচুর, আগুন। ধর্ম অবমাননার অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আশঙ্কা আর অনিশ্চয়তার ধোঁয়াশা ঠেলে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। উদ্দেশ্য ইরান যুদ্ধের অবসান আর স্থায়ী যুদ্ধবিরতি। এর আগে দুপক্ষেরই আলাদা বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। বিভিন্ন দেশে বাজেয়াপ্ত ইরানের সম্পদে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীতে তেহরানের অধিকারের স্বীকৃতি সহ 4টি রেডলাইন পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ইরান। রক্তক্ষয়ী ইরান যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য শান্তিকামী বিশ্ববাসীর দৃষ্টি এখন ইসলামাবাদে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের মাটিতে একটি বৈঠক ঘিরে মেঘ কাটতে শুরু করেছে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের। চমকে দেওয়া সুখবর দিতে প্রস্তুত ইসলামাবাদ। এই সুযোগের শর্তে অটুট থেকে সমাধান আদায়ে জোর তৎপরতায় ব্যস্ত যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। আলোচনার আগে কয়েক দফায় আলাদা বৈঠকে উঠে এসেছে শর্ত আর দাবি দেওয়া, অপেক্ষার উৎকণ্ঠা। কারা হাসবে শেষ হাসি। শান্তি আলোচনায় ইরানকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্বে আছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া উপস্থিত আছে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রায় শতাধিক শীর্ষ নেতা। মূল আলোচনার আগে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের প্রতিনিধিরা। মধ্যপ্রাচ্যে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে কূটনৈতিক সমাধানকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছেন সব পক্ষ। আলোচনাকে দীর্ঘায়িত না করে একদিনই শেষ করার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রতিনিধিরা। মধ্যপ্রাচ্যের দেশে দেশে যুদ্ধবিরতি কার্যকর, হরমুজ প্রণালীতে অধিকারের স্বীকৃতি, বাজেয়াপ্ত সম্পদের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কিছু শর্ত এরই মধ্যে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ইরান। শান্তি আলোচনায় বসার আগে তেহরানের শর্ত মেনে কাতার ও বিভিন্ন ব্যাংকে বাজেয়াপ্ত ইরানের 6 বিলিয়ন মার্কিন ডলার ছেড়ে দিতে রাজি হয়েছে ওয়াশিংটন। ইরানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও ওয়াশিংটন বিষয়টি অস্বীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালীতে নিরাপদে চলাচল নিশ্চিত হলেই ওই 6 বিলিয়ন ডলারের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত কয়েকদিনে 350-র বেশি বাসিন্দাকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতির ব্যাপারে নেতানিয়াহু সরকার খুব বেশি আগ্রহ না দেখালেও শেষ পর্যন্ত লেবানন সরকারের সাথে আগামী মঙ্গলবার আলোচনায় বসবে ইসরায়েল। তবে কোন আলোচনা শেষ পর্যন্ত শান্তি নিশ্চিত করে সেটি অনিশ্চিত। কেননা মধ্যপ্রাচ্যের ইতিহাসে আলোচনা অনেক হয়েছে, যুদ্ধ বন্ধে কোনো স্থায়ী সমাধান কেউ দিতে পারেনি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। আরও বেড়েছে জ্বালানি তেলের ভোগান্তি। রাজধানীর সব পেট্রোল পাম্পে তেল না থাকলেও যেসব পাম্প তেল সরবরাহ করছে সেগুলোতেও গ্রাহকদের দীর্ঘ লাইন। অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। এমন পরিস্থিতির জন্য সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন গ্রাহকরা। তবে পেট্রোল পাম্পের কর্মকর্তারা বলছেন, সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ করলে গ্রাহকদেরকে এমন ভোগান্তিতে পড়তে হতো না। শুভ মাহফুজের রিপোর্ট। এই দীর্ঘ লাইন রাজধানীর পরিপাগের মেঘনা ফিলিং স্টেশনে। জ্বালানি তেলের গ্রাহকদের এই লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালিব প্লাজা পর্যন্ত বিস্তৃত। ব্যক্তিগত গাড়ির চালকদের এই স্টেশন থেকে তেল নিতে লাইনে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা। বাইকারদেরও অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। আমি সিরিয়াল দিয়েছি 5টা 19-এ, এখন তেল নিতে আসছি আপনার 12টা 37-এ। সকাল 5:30 আসছি, আর এখন তো প্রায় 1টার কাছাকাছি। এতক্ষণ হলো যে রাস্তায় আছি। অব্যবস্থাপনায় বলবো এটা, কারণ যেহেতু আইসা মনে করেন যে সেই 9:30টায় ধরছি, লাইন ধরছি, আর এখন পাবো এই অবস্থা। আপনার কি মনে হয় যে মানে বাংলাদেশে প্রতিদিন যে গাড়িগুলো লাইনে দাঁড়াচ্ছে সবারই কি আসলে তেল প্রয়োজন আছে? একই চিত্র রমনা ফিলিং স্টেশনের জ্বালানি তেল গ্রাহকদেরও। এই পাম্পের গ্রাহকদের বিস্তৃতি হাইকোর্ট মোড় ঘুরে
প্রেস ক্লাব হয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত। সকাল 8টা থেকে তেল সরবরাহ শুরু হলেও দুপুর 2:15টায় মজুদ ফুরিয়ে গেলে তেল সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জানতে চাইলে রমনা পেট্রোল পাম্পের কর্ণধার ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, পাম্পের চাহিদা অনুযায়ী তেল না পাওয়াতে এই সংকট। আমার প্রতিদিনের তেল লিফটিং ছিল 27,000 থেকে 31,000, এটি দিয়েছেন ওনারা গত পুরো মাস। হঠাৎ করে আজকে 4 দিন যাবো 31,000 থেকে এটাকে নামিয়ে নিয়ে আসছেন 18,000-এ। আমার পেছনে সচিবালয়, বামে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডানে কমিশনার বিল্ডিং, 50 মিটারের মধ্যে NSA হেডকোয়ার্টার, 100 মিটারের মধ্যে পুলিশ কন্ট্রোল রুম এবং পুলিশ কমিশনার অফিস। তো একটা সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট জায়গায় ওনারা কি করে 31,000 থেকে সাপ্লাইটা হঠাৎ 18,000 নিয়ে আসলেন? 13,000 লিটারই নাই। তো এই 13,000 লিটার তো আমার এখানে শর্টেজ হয়ে গেছে। পাম্প স্টেশনের কর্মকর্তাদের অভিযোগ, প্রয়োজন না থাকলেও প্রায় 50% গ্রাহক সামান্য কিছু তেলের জন্য লাইনে দাঁড়াচ্ছে। এছাড়া জনভোগান্তি এড়াতে কৃত্রিম চাহিদা বন্ধের পাশাপাশি সব পাম্পে সমানভাবে তেল সরবরাহের দাবি তাদের। প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্কি লোড করা, তারা 500 টাকার তেল চায়, বাট 200 টাকারও তেল যাচ্ছে না। যার ডিমান্ড 1 লিটার সে নিচ্ছে 5 লিটার, যার কারণে এই প্রবলেমটা বেশি ক্রিয়েট হচ্ছে। অ্যাট এ টাইম যদি সবগুলো পাম্পে তেল দেওয়া যেত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে এই গ্রাহকগুলো বিভিন্ন পাম্পে ছড়িয়ে যেত, লাইনটা এত দীর্ঘ হতো না। আর লাইন যদি দীর্ঘ না হয় তাহলে সংকট মনে হবে না। এই লাইন যত দীর্ঘ হয়, আপনাদের ক্যামেরার ফোকাসও আসে লাইন দীর্ঘ, গ্রাহকদের কাছেও মনে হয় লাইন দীর্ঘ, আতঙ্কগ্রস্ত হয়ে যায় যে মনে হয় আসলেই তেলের সংকট। এটা যদি করা যেত আসলে, যে সব পাম্পে অ্যাট এ টাইম তেল দিবে, তাহলে মনে হয় এই সংকটটা থেকে কিছুটা হলেও উত্তরণ করা যেত। দেশে 100% উৎপাদন হওয়া পেট্রোল এবং 70 থেকে 80% উৎপাদন হওয়া অকটেনের এত সংকট কেন? এমন প্রশ্ন রেখে সমস্যা থেকে উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সবাই। অকটেন পেট্রোল এগুলো আমাদের দেশেই হয়, তাহলে ক্রাইসিস হওয়ার কোনো কথা না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের জলসীমায় পৌঁছেছে মালয়েশিয়া থেকে আসা মর্নিংজেন নামে একটি এলপিজি ট্যাঙ্কার। 15 এপ্রিলের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে এলএনজি এবং এলপিজির 3টি ট্যাঙ্কার। এদিকে ভারত থেকেও পাইপলাইনে যুক্ত হয়েছে 8,000 মেট্রিক টন ডিজেল। এছাড়া এমই নামে আরেকটি ট্যাঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসবে কংটং নামের আরেকটি জ্বালানিবাহী ট্যাঙ্কার। একের পর এক জ্বালানিবাহী জাহাজ এলেও সংকট যেন কাটছেই না। সকাল থেকেই চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে শুরু হয় গ্রাহকদের দীর্ঘ লাইন। জ্বালানি নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। পেট্রোল পাম্পগুলোর বাইরে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি লেগেই আছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া তেল কিনলে বিপদে পড়বে সরকার, এমন মত অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষকদের। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলেও উচ্চ মূল্যে কেনা জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিকল্প থাকবে না সরকারের সামনে। এছাড়া তেল কিনতে টাকার জোগান নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। পাশাপাশি তেলের মজুদ সক্ষমতা বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ জরুরি, কিন্তু জ্বালানি মজুদের সক্ষমতা মাত্র 45 দিনের, যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে কমপক্ষে 3 মাসের তেলের মজুদ থাকতে হয়। মজুদ ঘাটতির কারণে মধ্যপ্রাচ্য সংকটের সময় এলোমেলো হয় অভ্যন্তরীণ বিতরণ ব্যবস্থা। প্যানিক বাইংয়ে আক্রান্ত হন দেশের মানুষ। আতঙ্কিত হয়ে বেশি দামে তেল কেনা শুরু করে সরকারও। সব মিলিয়ে হযবরল পরিস্থিতি দেশের জ্বালানি খাতে। সাধারণত আমরা দেখেছি, অতীতেও দেখেছি, সঠিক তথ্য যদি সরকার জনগণকে না দেয়, তখনই কিন্তু নানা রকমের গুজব সৃষ্টি হয় এবং নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। সুতরাং ব্যবস্থাপনার ক্ষেত্রে সঠিক তথ্য জনগণকে সম্পৃক্ত করে সঠিকভাবে এগিয়ে যাওয়াটাই হচ্ছে, সত্য কথা বলে সঠিকভাবে এগিয়ে যাওয়াটাই আমি মনে করি ঠিক। আমাদের আগামী 6 মাসের জন্য একটা ভালো জ্বালানি সরবরাহ লাগবে, এটা করতেই হবে সরকারকে। এটা করলে তখন আমরা কিছুটা নিশ্চিত থাকবো। এখন এটা কিভাবে করব সেটার জন্য এই মুহূর্তে আসলে পরিকল্পনা করতে হবে। সবগুলো তেল কিন্তু আমরা এখানে পরিশোধন করতে পারি না। রাশিয়ার তেল আমরা পারি না, বা অন্য জায়গা থেকে কিন্তু আমরা তেল এনে পরিশোধ করতে পারি না। ওটা আমেরিকান গ্রেডের যে তেল, সেই ক্রুড অয়েলটা আমরা পরিশোধ করতে পারি এখানে। সুতরাং এই পরিশোধনের যে সক্ষমতা, সেটা প্রাইভেট সেক্টর করতে পারে। সরকারকে সব দায়িত্ব কেন নিতে হবে? সরকার বরং তাদেরকে যদি একটা ফি দিয়ে এটাকে নিয়ে নেয় এবং যে প্রাইভেটের স্টোরেজ যেটি, সেটাও যদি ইনক্লুড করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সুন্দর রিজার্ভার তৈরি করতে পারেন।
মধ্যপ্রাচ্য সংকটে স্বস্তি আসলেও জ্বালানি তেলের তিলেস্মাতি সহসাই থামছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তেল কিনতে হঠাৎ করেই বড় অঙ্কের যে ভর্তুকি গুনতে হয়েছে সেটি সামাল দেওয়া কঠিন হতে পারে। তাই আপাতত দাম না বাড়ালেও আগামীতে বাড়বে এমন আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্ববাজারে তেল প্রায় 20% কমে গেছে সরবরাহ, তো সেখানে সরবরাহ পাওয়ার জন্য চারিদিকে সব দেশে কিন্তু ছোটাছুটি করছে, তারা চেষ্টা করছে নিজের সরবরাহ। সেখানে স্বাভাবিকভাবেই মূল্য বেড়ে যাচ্ছে। তো সরকার যদি সরবরাহ সঠিক রাখতে চায়, অনেক উচ্চ মূল্যে সরবরাহ ব্যবস্থা রাখতে হচ্ছে। টাকার সংকটটা একটা বড় হয়ে দেখাচ্ছে, এবং সেই প্রেক্ষিতে হয়তো তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা ছাড়া সরকারের আর কোনো উপায় নেই। আমরা অলরেডি যেগুলো কিনেছি আর যেগুলো ইতিমধ্যে আমাদের এই যে প্যানিক সিচুয়েশনের কারণে অলরেডি অর্ডার করেছি, আবার এমন কিছু করেছি আমরা যে স্পট মার্কেট থেকে, কিন্তু এই যে এলএনজি এবং একই সঙ্গে যে তেল তো পরিশোধিত অপরিশোধিত সবই কিন্তু আমরা ইতিমধ্যে অর্ডার করেছি, যার ফলে এই উচ্চ মূল্য যখন ছিল তখন যে অর্ডারগুলো করা হয়ে গেছে সেগুলো তো দেশে আসবে, সেগুলো তো আমরা ক্যান্সেল করতে পারবো না। তার মানে হলো যে আমাদের আসলে একটা হয়তো দাম সমন্বয়ের দিকে যেতে হবে। দেশের জ্বালানি নিরাপত্তায় এলএনজি, তেল ও কয়লার সরবরাহ নিশ্চিত রাখা জরুরি। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় অভ্যন্তরীণ উৎসে জ্বালানি অনুসন্ধান এবং সমন্বিত ব্যবস্থাপনা থাকা দরকার বলেও মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর শিশু হাসপাতালে কমেছে মহামারী আকার ধারণ করা হাম রোগী ভর্তির সংখ্যা। আইসিইউতে কিছু জটিল রোগী থাকলেও তুলনামূলক কমছে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যাও। এদিকে দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হামের মহামারী প্রাদুর্ভাব কমে আসবে বলে আশা প্রকাশ করেন চিকিৎসকরা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। গেল প্রায় 1.5 মাসে ঢাকাসহ সারা দেশে মহামারী রূপে হাম। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত, মৃত্যু ও ভর্তি রোগীর সংখ্যা। তবে রাজধানীর শিশু হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভিড় করা রোগীর সংখ্যা মার্চ মাসের চেয়ে কম দেখা গেছে। সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। ভর্তি হয়েছে বৃহস্পতিবারে, আমার রোগী এখন সুস্থ। এই তো আর কি, আজকে আমাদের ছাড়পত্র দিয়ে দিবে। হঠাৎ করে মুখে ঘা হয়েছে, আবার জ্বর, তারপরে দেখি যাবার হাম উঠে গেছে, আবার নিয়ে আসছি। এখন আল্লাহর মতে ভালো। ভাইরাসটির বিরুদ্ধে মানুষের দেহে ইমিউনিটি তৈরি হতে শুরু করেছে জানিয়ে চিকিৎসকেরা বলছেন, শুধু শিশুদেরই নয়, বয়স্ক, রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা অন্য কোনো জটিল রোগে ভুগছেন এমন মানুষও হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই থাকতে হবে সতর্ক। আগের চেয়ে ভর্তির রেটটা কিন্তু কমে আসছে। প্রথম দিকে যেমন 25টা-30টা করে ভর্তি হতো প্রতিদিন আমাদের হাসপাতালে, পরশু দিনও ছিল 16 জন, কিন্তু গতকালকে আমি দেখলাম 4 জন বা 5 জন এরকম ভর্তি হয়েছে। সেই হিসাবে চিন্তা করা যায় কমে আসতেছে, আর আতঙ্কটাও কমে আসছে, কারণ যেহেতু তারা ভর্তি হতে পারতেছে, চিকিৎসা নিতে পারতেছে এবং ভালো হয়ে যাচ্ছে। এক্সট্রিম অফ এইজ, বেশি বয়স্ক এবং আর্লি এইজ, এদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এরা আক্রান্ত হতে পারে, এবং বড়রা যদি আক্রান্ত হয় এটা কিন্তু আসলে সিভিয়ার ফর্ম হতে পারে। টিকাদান কার্যক্রম চলমান থাকলে হাম দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা চিকিৎসকদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে তা বিবেচনায় রেখেই সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের ফর্ম বিতরণকালে একথা বলেন তিনি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। দ্বিতীয় দিনের মতো শনিবার সকাল 11টা থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমাদান। দ্বিতীয় দিনে 900-এর অধিক মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। এদিন মনোনয়ন সংগ্রহ করেন বিগত সময়ে গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। ওনারা যদি আমাকে মনোনীত করেন, ইনশাল্লাহ আমি দলের জন্য, দেশের জন্য কাজ করব। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আমরা মামলা, হামলা বিভিন্ন শিকার হয়েছি, অবশ্যই আমরা আশাবাদী করব। তবে প্রার্থীদের প্রত্যাশা নতুনদের ভিড়ে যেন ত্যাগীদের অবমূল্যায়ন না করা হয়। প্রত্যাশা করেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের অবদান বিবেচনা করেই মনোনয়ন দেবে দল। যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছে তাদের জন্য দল মূল্যায়ন করে। যারা এই আন্দোলনের সময়, আমরা দুঃসময়ে সবাই মিলে যারা আমরা পরস্পরে কার্যক্রম করে গিয়েছি, রাজপথে ছিলাম, অনেক কঠিন সময়গুলো পার করেছি। আমি 3বার নির্বাচিত হয়ে কাউন্সিলর ছিলাম। বিগত
ফ্যাসিস্ট সরকারের আমলেও আমাকে হারাতে পারেনি। প্রায় 28 বছর হয়ে গিয়েছে রাজনীতির ক্যারিয়ারে, আর দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছি, অনেকবার জেলে গিয়েছি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফরম উত্তোলনকারীদের মধ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচাই বাছাই করবে দল। গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করেন, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে দলের যে মনোনয়ন ফর্ম সেটি আমরা বিতরণ করছি এবং তারা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো সহ আমাদের কাছে জমা দিবেন। সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 36টি আসন বিএনপির জন্য নির্ধারিত রয়েছে। আগামী 12 তারিখ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। জনগণের স্বার্থের প্রশ্নে সরকারকে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। গালমান শফির রিপোর্ট। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। তারা ছাত্র শ্রমিক জনতা রক্তের উপর দিয়ে যেই নতুন বাংলাদেশ, যেইখানে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেইমানি করেছে। সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের পক্ষের সরকার বলার কোনো সুযোগ নাই। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, এ দেশে ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। 60-এর দশক থেকে কল কারখানায় তথাকথিত সমাজতন্ত্রী পুঁজিবাদীদের স্বার্থের দ্বন্দ্বের মধ্য দিয়ে শ্রমিক সমাজ তার অধিকার হারায় এবং বঞ্চিত হচ্ছিল। এক শ্রেণীর বুর্জোয়া শ্রমিক নেতা তৈরি হয়ে শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাবি করেন, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে জামাতের আমির অভিযোগ করেন, যদি কোনো পরিবর্তন না আসে তাহলে এত মানুষ কেন রক্ত দিল? বলেন, এর জবাব রাজনীতিবিদদের দিতে হবে। গালমান শফি, বাংলাভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ বিল বাতিল করাকে জুলাই সনদ এবং খোদ বিএনপির 31 দফা থেকে সরে আসার ইঙ্গিত পরিষ্কার বলে মনে করছেন আইন অঙ্গনের বিশিষ্টজনেরা। তারা বলেন, এই পদক্ষেপ শুধু স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় পিছিয়ে যাওয়া নয়, একইভাবে জনগণের কাছে করা ওয়াদা থেকেও সরে আসা। সরকারের এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ সরকারের মতো ফ্যাসিস্টের পথে যাত্রা বলেও মন্তব্য করেন আলোচকরা। রকুনুজ্জামানের রিপোর্ট। চলতি সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের 133টির মধ্যে 16টি অধ্যাদেশ পাশ করেনি বর্তমান সংসদ। বৃহস্পতিবার সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করা হয়। এর মধ্য দিয়ে বিচার বিভাগ পৃথকীকরণে অন্তর্বর্তীকালীন সরকারের গত বছর গঠন করা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত হয়ে গেল। এছাড়া বিচারক নিয়োগে অন্তর্বর্তীকালীন সরকারের করা অধ্যাদেশ বাতিলের ফলে আবারও আগের নিয়মেই ফিরছে বিচারক নিয়োগ প্রক্রিয়া।
আমরা তাদেরকে মেজরিটি দিয়েছি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে কথা বলেন তিনি। অধ্যাদেশ বাতিল করার মধ্য দিয়ে আগের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সাবেক জেলা জজ মাজদার হোসেন। জিয়াউর রহমানের সেই নীতি, খালেদা জিয়া সেই নীতিকে বিসর্জন দিয়ে আপনারা গায়ের জোরে গুটি কয়েক মানুষের চিন্তা চেতনা কুমন্ত্রণায় আজকে আপনারা এই কাজগুলো করছেন। এর কনসিকুয়েন্স ভালো হবে না। দিন আর বেশি দিন, এই দিন না আরো দিন আছে। ইট ইজ নট এ সার্বভৌম পার্লামেন্ট। আপনি যা ইচ্ছে তাই করবেন, এটা হবে না। যা ইচ্ছে তাই করবে জনগণ। হ্যাঁ, যা ইচ্ছে তাই করবে জনগণ, নট পার্লামেন্ট। আর পার্লামেন্ট যা বলবে এটা শেষ কথা নয়। পার্লামেন্টের পরে আছে কোর্ট। ল হচ্ছে ল, কয়েকটা ডিসিশন আছে। ল ইজ হোয়াট দ্য জাজেস সে ইট ইজ। এই যে জাজরা যারা আছে এখানে বসা, তারা যা বলবে এটা হচ্ছে ল। আর পার্লামেন্ট যেটা বলছে এটা ল না, এটা পার্লামেন্টারি অ্যাক্ট বলি আমরা। এরা আমার মনে হয় আত্মঘাতী কাজ করছে। বিচার বিভাগ নিয়ে সরকারের এমন সিদ্ধান্ত হাসিনা সরকারের মতো ফ্যাসিস্ট পথেই নিয়ে যাবে বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। বিএনপির 31 দফার মধ্যে রয়েছে এই ঐক্যমত্য কমিশন অবিলম্বে গঠন করা হোক। যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, আমরা যে বিষয়গুলো নিয়ে আতঙ্কিত, এই আতঙ্কের জায়গাগুলোতে এসে এগুলোকে অ্যাড্রেস করা হোক। এবং এটা সম্ভব। যদি এই সুযোগটা আমরা যদি আজকে হারিয়ে ফেলি, তাহলে আমাদের সামনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করবে। বর্তমান আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্বস্তি প্রকাশ করেছেন, ইতিহাসের পাঠ হয়েছে। উনি কথা বলেছেন সেদিন আপনাদের সম্মুখে যে বিচার বিভাগের এই পৃথিবীকরণ, সচিবালয়ের পৃথিবীকরণের কারণেই রাজনৈতিক খবরদারি বন্ধ হবে, সরকারের খবরদারি বন্ধ হবে, প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে আর আদেশ আসবে না, কমান্ড আসবে না। এরকমই তো কথা সেদিন তারা বলেছিলেন। আজকে সেই একই ব্যক্তি বলছে আরও আলাপ আলোচনার দরকার, পর্যালোচনার দরকার। তবে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে এখনো আশা প্রকাশ করেন আলোচকদের কেউ কেউ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে আস্তানায় হামলা চালিয়ে কথিত এক পীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয়। বেলা 2:30টার দিকে দৌলতপুরের ফিলিপনগর গ্রামে এ ঘটনায় নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। স্থানীয়রা জানায়, শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেসের আলীর ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, তাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। কিন্তু ভিডিওটি ছিল অনেক আগের। সম্প্রতি ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ব্যক্তিকে এক পর্যায়ে পুলিশ উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করতে পারেনি। পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত বলে দাবি পুলিশের। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। কারা কিভাবে ভিডিওটি নতুন করে সামনে নিয়ে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। শামীম রেজা ওরফে জাহাঙ্গীর ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে গিয়ে একটি আস্তানা গড়ে তোলেন বলে জানায় স্থানীয়রা। রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলানগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মঈনকে গ্রেফতারে মাঠে নেমেছে র্যাব। সেই সাথে সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। ছোট বড় সব চাঁদাবাজকেই তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী। রিপোর্ট জিয়া খানের। চাঁদাবাজি দমন ও চাঁদাবাজদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজদের তালিকা তৈরিতে নেমেছে র্যাব। গোয়েন্দা নজরদারি চালু রয়েছে এবং আমরা এই তালিকা তৈরি করছি, যেটা একেবারেই আনবায়াসড হবে এবং যারাই এই তালিকাতে থাকবে আমরা চেষ্টা করব অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এই জঘন্য অপরাধকে দমন করার জন্য। যুবদল নেতা পরিচয়ে রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায়ও অপরাধী ধরতে মাঠে নেমেছে তারা। আমাদের সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে। আমরা নিশ্চিত হলে অবশ্যই অতি দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। ফুটপাত বা সবজির দোকান থেকে শুরু করে বড় ব্যবসায়ী যে কারো কাছে চাঁদা দাবি করা অপরাধীকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার প্রস্তুতি র্যাবের। যেই লেভেলেরই চাঁদাবাজ হোক, সেটা পরিবহন সেক্টরের চাঁদাবাজিও হতে পারে, যে হাইওয়েতে যে চাঁদাবাজিগুলো হয়, সেটা বাজারের ক্ষেত্রে চাঁদাবাজিও হতে পারে, যে যত রকমের কাঁচা বাজার, পাকা বাজার, যত রকমের বাজার আছে, বাজারগুলোতেও কিন্তু চাঁদাবাজি হয়।
এরকম সব ক্ষেত্রেই ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদাবাজি হয় বিভিন্ন ধরনের। তো এই স্তরগুলোকে বিবেচনা করে ছোট থেকে বড় সবগুলো স্তরকেই বিবেচনায় রেখে এই চাঁদাবাজির লিস্ট তৈরি করা হচ্ছে। অভিযান চলছে জ্বালানির তেল মজুতকারী চোরা কারবারিদের বিরুদ্ধেও। আসামি জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নির্দিষ্ট সময়ের ভেতরে এটা দেশের পণ্যের পুরো সরবরাহ ব্যবস্থার সাপ্লাই চেইনে এআই মডেলে আনা হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট মহানগরীর টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধনের সময় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, পণ্যের সরবরাহ ব্যবস্থায় এআই মডেল হলে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতা সহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে, যা বাজার মনিটরিংকে সহজ করবে। একই সাথে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি বাংলাদেশ থেকে দূর করা হবে। মন্ত্রী আরও বলেন, বর্তমানে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে কম দামে খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে টিসিবির আওতা আরও বাড়ানো হবে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। এতে কৃষকও ভালো দাম পাবেন, যারা কিনবেন তারাও ভালো দাম পাবেন। দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। আমরা সারা দেশে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সারা দেশে এটার এই প্রকল্পটাকে অনুসরণ করব, যাতে সারা দেশে একই ব্যবস্থাপনায় কৃষকরা তাদের পণ্যের সত্যিকার মূল্য পান। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা স্বচ্ছতার প্রশ্নে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক। বিদ্যুৎ বিভ্রাটের মতো কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। রাজশাহী শিক্ষা বোর্ডের আয়োজনে পরীক্ষার প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় মন্ত্রী তার এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। পরীক্ষার সব নথিপত্র যথাযথভাবে সংরক্ষণের জন্য কোনো তথ্য যেন হারিয়ে না যায়, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর রাখার নির্দেশ দেন। মন্ত্রী জানান, যদি কোনো কেন্দ্রে ক্যামেরা বন্ধ থাকার পেছনে কারিগরি ত্রুটি বা বিদ্যুতের দোহাই দেওয়া হয়, তবে সেটিকে অত্যন্ত সন্দেহজনক হিসেবে গণ্য করবে মন্ত্রণালয়। প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই এ বিষয়ে কঠোর আইন আসছে। যে পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না, যারা এটা বলবেন মনে মনে ভাববো ডাল মে কুছ কালা হ্যায়। তারপরে কিন্তু আমার ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে আপনার দিকে। তারপর আমরা সারা বাংলাদেশে চিঠি দিয়ে দেব যে পরীক্ষার সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়, মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে দেওয়া হবে। তারপরে বলছি, টেকনিক্যাল রিজন হলে কিন্তু আপনার কোনো রিজনেবল রিজন থাকবে না। আর যদি কেউ ওই রিজনেবল রিজন করেন, তাহলে বলবো চালাকি হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মানুষ যেখানে সেখানে ময়লা ফেললে সিটি কর্পোরেশনের পক্ষে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। সবাই ভালো নাগরিক হয়ে উঠলে ঢাকা সিটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত হবে। রাজধানীর হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, জনগণ সচেতন না হলে সরকার কখনোই বর্জ্য ব্যবস্থাপনায় সফল হতে পারবে না। মশার প্রকোপ কমাতে নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখার কথা বলেন শেখ রবিউল আলম। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, মশক নিধনে সরকারের পদক্ষেপের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা যথেষ্ট রয়েছে। সবাই তার নিজ বাসাবাড়ি পরিষ্কার না রাখলে সরকারের কোনো উদ্যোগই সুফল আসবে না বলে মন্তব্য করেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের শুধু পেশাগত দক্ষতা অর্জন করলেই হবে না, নতুন চ্যালেঞ্জকে মোকাবেলা করার যোগ্যতা অর্জন করতে হবে। রাজধানীর একটি হোটেলে দ্য ইনস্টিটিউট অব দ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবির 22তম সমাবর্তন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, দেশকে সেবা করতে কাজ করতে হবে। আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেন তিনি। তবে প্রযুক্তির সংমিশ্রণে হিসাব বিষয়ে যে বাস্তবতা তৈরি হয়েছে সে সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। নব্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা পেশাগত জীবনে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আশা করেন তিনি। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সালিমুল্লাহ খান কনভোকেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন। নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের হাতে সার্টিফিকেট তুলে দেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান বলেছেন, আওয়ামী আমলে অবকাঠামোগত উন্নয়ন হলেও গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধির কৌশল নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সেলিম জাহান আরও বলেন, প্রত্যেক বাজেটের একটি উন্নয়ন দর্শন থাকা দরকার। বাজেটের মধ্যে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ চায় অর্থনৈতিক জীবনে স্বস্তি ও শঙ্কামুক্ত পরিবেশ, কিন্তু এদেশে করদান পদ্ধতি জটিল করা হয় দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য। প্রতিযোগিতার মডারেটর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া লণ্ডভণ্ড এবং ভঙ্গুর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এবারের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে সরকারের বড় চ্যালেঞ্জ। প্রতিযোগিতায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজকে হারিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা জয়লাভ করে। দুয়ারে করা নাড়ছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে অনুষদ এলাকা। বাঁশ, ককশিট, রং তুলির ছোঁয়ায় প্রস্তুত করা হচ্ছে নানা রকম প্রতিকৃতি। অনেকেই ঘুরতে আসছে পরিবার পরিজন সহ। এবছর পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। ঐকতান গণতন্ত্র পুনরুত্থান এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। আরিফিন শাওনের রিপোর্ট। রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালির 400 বছরের সংস্কৃতি পটচিত্র। চিত্রকর্মে জায়গা পেয়েছে বিভিন্ন চরিত্র ও বাংলার মুখ। এর সাথে তৈরি করা হচ্ছে হরেক রকমের প্রতিকৃতি ও মুখোশ। কেউ কেউ রং করছেন, আবার কেউ কেউ মোটিফের আকৃতি বানাতে সাহায্য করছেন শিল্পীকে। বর্ণিল রঙিন শিল্পকর্ম দিয়ে সাজানো হচ্ছে অনুষদ এলাকা। পহেলা বৈশাখ উপলক্ষে শেষ সময়ের প্রস্তুতিতে এমন ব্যস্ত সময় পার করছে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এবারের শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে মোরগ, কাঠের হাতি, শান্তির প্রতীক, পায়রা সহ 5টি বড় মোটিফ। এছাড়া আরও তৈরি করা হচ্ছে রং বেরঙের মুখোশ ও পাখি। কাজ আমাদের প্রায় শেষের দিকে, বলা যায় যে 80% কাজ শেষ হয়ে গেছে। যে মোটিভগুলো শোভাযাত্রায় যাবে, তো ওইগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা ভিতরে অলরেডি চলে গেছে, যেগুলো কমপ্লিট। প্রায় রং করার কাজগুলো বাকি আছে, এগুলো 2 দিন সময় আছে, কালকে পরশু আমরা আশা করি শেষ করতে পারবো। এখানে আমার মা, মাটি, দেশ, এখানে আমার সরাসরি বাংলাদেশ জড়িত। সেই কারণে সব কিছু উপেক্ষা করে আমরা আমাদের বাংলাদেশকে আমাদের মতো করে আমাদের সংস্কৃতি তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। ভালো লাগছে জিনিসটা, সবাই দেখছে বা সবাই অনুভব করছে যে জিনিসটা আমি বানিয়েছি বা এরকম কিছু। এসব শিল্পকর্ম দেখতে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। উপভোগ করছেন শিল্পকর্ম, তুলছেন ছবিও। বছর ঘুরে আগত বৈশাখের এই আমেজ বরাবরই উপভোগ্য বলে জানিয়েছেন অনেকেই। আমরা অপেক্ষা করতেছি বৈশাখের দিন, বৈশাখী যে শোভাযাত্রা হবে সেখানে আরো কিভাবে তারা সাজিয়ে তোলে বাংলা সংস্কৃতিকে। ভালো লাগছে এসে। আমরা সাংস্কৃতিকভাবে এই করছি বা পটচিত্র যে এত সুন্দর সুন্দর মানে চিত্র হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। এটার জন্যই আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি। এটাই অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে নববর্ষ মানে কালারফুল কিছু, একটু ফাল্গুনের মতো। যে অন্য সময় তো একটু সোভার বা এরকম চিন্তাভাবনা করা হয়, বাট নববর্ষ খুবই কালারফুল ভাবে, মানে উৎসব মানে পরিবেশটাই কালারফুল থাকে। উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনে আশাবাদী তারা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈশাখী ঘিরে বর্ণিল সাজে সেজেছে পাহাড়ি অঞ্চল। বর্ণাঢ্য শোভাযাত্রায় চাকমা, মারমা ও ত্রিপুরা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন রূপ নেয় রঙিন ও প্রাণবন্ত এক মিলন মেলায়। নতুন বছরকে বরণ আর পুরনোকে বিদায় জানানোর এই আয়োজনে নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন পাহাড়িরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। বর্ষবিদায় ও বরণকে কেন্দ্র করে বৈশাখী উৎসব ঘিরে পার্বত্য জেলাগুলো এখন উৎসব মুখর। পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো। খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব পালিত হচ্ছে। পাড়ায় পাড়ায় হচ্ছে ঐতিহ্যবাহী পোশাকে মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লে।
মারমা সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি রক্ষায় এবং নতুন বছরকে বরণে ঐতিহ্যবাহী দ ও আলারি খেলার আয়োজন করা হয়েছে। আমরা নতুন ড্রেস পরে আমরা দশহরা খেলি। সংগ্রামের দিনে প্রবীণদের স্নান এবং আশীর্বাদ গ্রহণ অনুষ্ঠান। এ উৎসবে সকল জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে পাহাড়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা জানান প্রশাসনের ঊর্ধ্বতনরা। সেই সমস্ত ভাষা এবং সংস্কৃতিকে সংরক্ষণ এবং এগিয়ে নেবার জন্য আমাদের এই উৎসবে এই সমস্ত খেলার প্রয়োজনীয়তা রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে বৈশাখী উৎসবে মেতেছে আরেক পার্বত্য জেলা রাঙামাটি। উৎসবকে ঘিরে যেন পাহাড়ে বৈচিত্র্যের রং লেগেছে। চলছে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক নিয়ে মেলা। আমরা যে এতদিন খারাপ দিনগুলো ফেলে আসছি, এই খারাপ দিনগুলো ভুলে যে আমরা আনন্দে বেটে উঠেছি, এটাই মানে অনেক ভালো লাগতেছে। সবাইকে আগাম বিজুর শুভেচ্ছা। আমরা আজকে বিজুর র্যালি করতে আসছি। পাহাড়ে উৎসবের এই আয়োজন তাদের নিজস্ব সংস্কৃতির বৈচিত্র্য আরও বাড়িয়ে তোলে বলে জানিয়েছেন বিশিষ্ট জনরা। যার যার সম্প্রদায় তার নিজস্ব একটি শব্দ আছে, সেই শব্দ দিয়ে চাকমারা বিজু বলে, ত্রিপুরারা বৈশু, বিভিন্ন নামে এটা আমরা বিজুটা পালন করে থাকি এবং এখানকার যে 13টা ক্ষুদ্র জাতিসত্তা এরা সবাই বিজু পালন করে থাকে। আয়োজনে যোগ দেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। বলেন, সরকার পাহাড়ের উন্নয়নে খুবই আন্তরিক। সমতল পাহাড়ের কোথাও কোনো বৈষম্য থাকবে না বলেও জানান। সরকার তো এটা আন্তরিক, খুবই আন্তরিক। আমি তারেক খায়ামের বার্তা নিয়ে এসেছি। আমি জানাতে চাচ্ছি যে সমতল থেকে নিম্ন পাহাড়ি সবাই বৈষম্যের শিকার হবে না। 17 এপ্রিল মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হলেও পুরো মাসব্যাপী চলবে পাহাড়ের বৈশাখী উৎসবের আমেজ। সিরাজুম মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 10 দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরেছে আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। স্থানীয় সময় শুক্রবার রাত 8:07 নভোচারীদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ কেন্দ্রে নামে। নভোচারীরা সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান। অভিযানটির সময়সীমা 10 দিন নির্ধারিত থাকলেও নভোচারীদের চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরতে সময় লেগেছে 9 দিন 1 ঘন্টা 32 মিনিট 15 সেকেন্ড। রোমাঞ্চকর এই চন্দ্রাভিযানের উদ্দেশ্যে 1 এপ্রিল যাত্রা শুরু করেছিলেন 3 মার্কিন ও 1 কানাডিয়ান নভোচারী। 6 এপ্রিল চাঁদ প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে সর্বোচ্চ 4,06,771 কিলোমিটার দূরত্বে পৌঁছায়, যা মহাকাশে মানুষের ভ্রমণের আগের রেকর্ড ভেঙে দিয়েছে। তবে চাঁদের মাটিতে পা রাখেননি আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। সফল এই চন্দ্রাভিযানের পর 2027 সালের মাঝামাঝিতে আর্টেমিস 3 মিশনে আবারও চাঁদে মানুষ পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পরবর্তী মিশনেই অ্যাপোলোর পর প্রথমবার মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। কোনো চমক ছাড়াই দল নির্বাচনে নতুন ইনিংস শুরু করলেন হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে নির্বাচক প্যানেল। গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ী দলটিকে অপরিবর্তিত রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, আগামী 6 মাসের মধ্যে আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে চান তারা। মনির হোসেন খানের রিপোর্ট। তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ড হওয়ার কিছুদিন আগেই গঠন করা হয়েছে নতুন নির্বাচক কমিটি। বোর্ডের মতো হাবিবুল বাশার সুমনদেরও প্রথম অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ড সিরিজ। প্রথম 2 ওয়ানডে ম্যাচে স্কোয়াডে যদিও কোনো নতুনত্ব নেই। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াডটিকে ধরে রেখেছে নির্বাচকরা। অধিনায়কত্বে মেহেদী হাসান মিরাজ, তার ডেপুটি নাজমুল হোসেন শান্ত। 15 সদস্যের স্কোয়াডে ব্যাটসম্যান 8 জন, ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী সাইফ হাসান, বিকল্প হিসেবে আছেন সৌম্য সরকার। টপ ও মিডল অর্ডারে শান্তর সঙ্গে থাকছেন লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। অলরাউন্ডার মিরাজের সঙ্গে স্পিন ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্ব রিশাদ হোসেন তানভীর ইসলামের। সৌম্যর পেস বোলিংটাও কাজে লাগানোর সুযোগ থাকছে টিম ম্যানেজমেন্টের। একটা সময় পেস বোলার খুঁজতে আতশকাজ লাগতো বাংলাদেশের। এখন গতি তারকাদের নিয়েই সবচেয়ে বেশি স্বস্তিতে নির্বাচকরা। মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা ও শরীফুলকে নিয়ে দ্বিতীয়বার ভাবতে হয়নি সুমনদের, বরং চিন্তিত ব্যাটসম্যানদের ধারাবাহিকতা নিয়ে। যখন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে 3টে ম্যাচ ইনাফ না। সো যেহেতু তিনি খেলেছেন আমরা তাকে আরও একটু সুযোগ দিতে চাই, তারপরে হয়তো আমরা উই ক্যান মেক এ কল। সো আমরা আসলে এই চপ অ্যান্ড চেঞ্জের মধ্যে যেতে চাই না। যখন কেউ সুযোগ পেয়েছে তাকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ, তার 6 মাস আগে স্কোয়াড নিশ্চিত করে রাখতে চান নির্বাচকরা।
আমি মনে হয় একবার মেনশন করেছিলাম যে প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আমরা কোনো চেঞ্জ করব না। আমরা যদি চেঞ্জ করতে হয়, কাউকে যদি দেখতে হয়, আমরা নেক্সট 6 মান্থ কিংবা এর মধ্যে আমরা দেখে নিব। আমরা একদম প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আসলে নতুন কাউকে দেখতে চাই না, আনটিল আনলেস যে কেউ ইনজুরি হলো তাকে ওই জায়গায় দেখতে, সেটা ডিফারেন্ট কেস। বাট আমরা আসলে ওয়ার্ল্ড কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবো না, এটা আমাদের সিলেকশন কমিটির একটা আমাদের মধ্যে যেইটা আলাপটা হয়েছে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বিসিবি। সর্বনিম্ন টিকিটের মূল্য পূর্ব গ্যালারির 200 টাকা, সর্বোচ্চ মূল্য 2500 টাকার গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিশ্বের নজর ইসলামাবাদে, শান্তি সংলাপে ওয়াশিংটন তেহরান, বাজেয়াপ্ত সম্পদ ফেরতের দাবি সহ 4 রেড লাইন হস্তান্তর করল ইরান। কমছেই না জ্বালানি তেলের ভোগান্তি, সরকারকে মজুদ বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। হাম মোকাবেলায় সাফল্যের লক্ষণ, কমছে রোগী ভর্তি, 2-3 সপ্তাহে পরিস্থিতির আরও উন্নতির আশা চিকিৎসকদের। জনবিরোধী কাজে সমালোচনায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ নিয়েছে সরকার, বলেছেন নাহিদ। কুষ্টিয়ার দৌলতপুরে পীর জাহাঙ্গীরকে পিটিয়ে কুপিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর, আগুন, ধর্ম অবমাননার অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।